দল, এই দলকে ব্যান্ড করতে হবে, বাতিল করতে হবে। তারপর তারা গণতান্ত্রিক প্রক্রিয়া করে কিভাবে আসবে না আসবে সেটা আমরা পরে বুঝবো, যখন একটা সরকার সত্যিকারের একটা গণতান্ত্রিক সরকার আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে পরিবেশ হইলে পরে যখন আসবে, তখন তারা এসে কথা বলুক। এর আগে আওয়ামী লীগের কারো কোনো কথাই শুনতে চাই না আমরা। আওয়ামী লীগের নেতা কর্মী নামে যদি কেউ থাকে, এরা সবাই লুটপাটের অংশীদার, কাজে এরা আসামি, এরা জেলখানায় থাকবে। কাজেই এদের জন্য নো স্পেস। এই দেশের জনগণকে আমি সতর্কতার সঙ্গে বলছি, আপনারা জেগে উঠুন, সবসময় জেগে থাকবেন। আমরা সরকারে গেলেই আমরা একেবারে সব সময় যে কথা বলবো, যে একেবারে সবাইকে সুযোগ দিয়ে দেবো, ব্যাপারটা এরকম নয়। তাই আজকে আমরা দেশের উন্নয়নটা সঠিক রাখার জন্য আজকের সরকারকে আমি অনুরোধ করব, আপনারা অনেক অভিজ্ঞ সম্পন্ন বাংলাদেশের উন্নয়ন করার জন্য বেসরকারি পর্যায়ে লোকজন আছে, তাদেরকে আওয়ামী লীগ কোনোভাবেই 17 বছরে 15 বছরে তাদেরকে কোনো কাজ করার সুযোগ দেয়নি। সেই মানুষগুলোকে আপনারা খুঁজে বের করেন। তার মধ্যে আমি আমার নাম প্রস্তাব করছি। আমি সেই ব্যক্তি আব্দুর রহিম, যে কিনা এই সারা বাংলাদেশ না সারা পৃথিবীর বস্তিবাসীদের জীবনমান উন্নয়ন করার জন্য যে মহাপরিকল্পনা তৈরি করেছিলাম, সেটা বহুভাবে সরকারের যারা রাজনীতিতে ছিলেন 1997 থেকে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন, তারা প্রত্যেকেই এই জিনিসটা স্বীকার করে গেছেন যে হ্যাঁ, রহিম সাহেব যেটা করেছেন এবং যেটা বানিয়েছেন সেটা হলো ভাষানটেক পুনর্বাসন প্রকল্প। এটা একটা মডেল, এটা সারা পৃথিবীর জন্য মডেল। আমার বাংলাদেশে আমরা 1 মিলিয়ন বস্তিবাসী এবং নিম্নবিত্ত অর্থাৎ 10 লক্ষ পরিবারকে আমরা এই প্রক্রিয়ায়, এই নিয়মে, এইভাবে আমরা কিন্তু পুনর্বাসন করতে পারব। মজার ব্যাপার হলো সরকারের একটি টাকাও লাগবে না। তাহলে আমি এই বর্তমান আজকের সরকারকে বলবো, আপনার দরকার হচ্ছে এই দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি উন্নয়ন করতে হবে, আপনাকে বেকারত্ব দূর করতে হবে। আমি এই দায়িত্বটা যেহেতু আমি চলমান অবস্থায় আছি, এই কাজটা আমি করতেছিলাম, আমাকে বাধাগ্রস্ত করা হয়েছে। কি পরিমাণ বাধাগ্রস্ত করা হয়েছে সেটার জন্য আপনারা যদি দেখতে চান, ঘরে বসে আপনি দেখতে পারেন। আমি উপদেষ্টা মহোদয়কে বলছি, সবাইকে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট আওয়ার হিউম্যান রাইটস ব্যাক। এই দুটো আমরা প্রামাণ্য দলিল চিত্র আমরা তৈরি করেছি। আপনারা এটা আমার ইউটিউব, ফেসবুক থেকে আপনারা দেখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি বাংলাদেশে 10 লক্ষ বস্তিবাসী পরিবার, নিম্নবিত্ত পরিবার থেকে ভাষানটেক প্রকল্পের ন্যায় আমি পুনর্বাসন কার্যক্রম করতে প্রস্তুত। আপনি হুকুম দিবেন, কাজ শুরু হয়ে যাবে। আপনার সরকারের কোনো টাকা লাগবে না এখানে। আমি কলমিলতা বাজার, এই আমি যেখানে বসে কথা বলছি, বিজয় সরণি সিগন্যালের পাশে, এটা আমার প্রপার্টি, 1 বিঘা জায়গা প্রায়। এখানে আমি ঢাকা সিটি কর্পোরেশনের কাছে 5,000 কোটি টাকা পাই, 5,000 কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ পাই। বাংলাদেশের আদালতের আমার মালিকানার সপক্ষে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পর্যন্ত এটার নির্দেশনা দেওয়া আছে। 2 মাসের মধ্যে আমাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আছে কোর্টের। কিন্তু মেয়র আতিক, তার সাথে আমি নির্বাচন করেছিলাম, প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম মেয়র হিসেবে উপনির্বাচনে 19 সালে, যার কারণে সে আমাকে এই টাকাটা ছাড় দিচ্ছে না। সে তো একা দেয় নেই, হাসিনা সরকার, হাসিনা তো তার সাথে আছে। এখন প্রশ্নটা হলো, তারা দেয়নি। ডিসি ঢাকা বারবার চিঠি পাঠাচ্ছে মেয়র আতিকের কাছে যে আপনারা কোর্টের আদেশ অনুযায়ী প্রস্তাব পাঠান। এই সরকারের ডিসি ঢাকা সর্বশেষ 21 সালেও চিঠি পাঠাইছে, কিন্তু নো রেসপন্স। আমরা শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিলাম, স্থানীয় সরকার মন্ত্রী যিনি ছিলেন তার কাছে বলেছিলাম, সংস্থার মন্ত্রণালয়কে বলছি, সরকারি ডিজিএফ থেকে শুরু করে সবার কাছে বলেছি। বহুবার রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা প্রেস কনফারেন্স করেছি। দুর্ভাগ্য আমাদের, তারা আমাদের তাকে সাড়া দেয়। তাই আমি যেটা বলতে পারি, অতীতে আমি ভাষানটেকের যে প্রপার বিল্ডিংগুলো বানিয়েছি আপনারা দেখে নেন, এগুলো আমাদের বাপ দাদার জমি জমা বিক্রি করে আমার ব্যবসায়িক পুঁজি দিয়েই করেছি। ব্যাংকের একটি টাকাও কিন্তু এখানে নাই।
কোনো সরকার আমাকে সাহায্য করে নাই, তাহলে ব্যাংকের টাকা পেতাম। আমাকে এইগুলো নিজের বাড়ি ঘরে, এই যে 12তলা বিল্ডিং আমার ব্যক্তিগত, সেই বিল্ডিং আমি বিক্রি করে আমার থাকার জায়গাটুকু রেখে বাকি সব ফ্ল্যাট বিক্রি করে বাসার থেকে গরিব দুঃখী মানুষের জন্য প্রজেক্ট করেছি। আমি আজকে আপনাদেরকে কথা দিচ্ছি, ওই 5,000 কোটি টাকা প্রত্যেকটা টাকা এই দেশের মানুষের কল্যাণের জন্য আমি বিনিয়োগ করব। আমি বড় বড় জায়গায় বড় বড় জিনিস বিনিয়োগ করতে পারতাম, 12তলা 15তলা বিল্ডিং ধানমন্ডি গুলশানে বানাতে পারতাম। আমি সাধারণ মানুষের জন্য কাজ করেছিলাম, আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। আপনারা সহযোগিতা করুন। আপনাদের কাছে আমার সেই সহযোগিতা আমি শহীদ পরিবার হিসেবে আপনাদের কাছে দাবি করছি। আজকের মূল দাবিটা একটু আরেকবার বলবেন। আমার মূল দাবিটা হলো, দেখেন, আওয়ামী লীগ তো বিদায় নিল। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের দোসর যারা আওয়ামী লীগকে সরাসরি যারা এই অপরাধ কর্মকাণ্ড আওয়ামী লীগকে করার জন্য সাহায্য করছেন, দ্বাদশ সংসদ নির্বাচন করে যারা নির্বাচনে গিয়েছিলেন তারা তাকে সাহায্য করেছিলেন একটা নির্লক্ষার কারণে। আওয়ামী লীগ তো থাকতো, ছাত্র জনতা না থাকলে 5 বছরকে সারা জীবন কিয়ামত পর্যন্ত থাকে। তাহলে এটা কে ডিজাইনটা করে দিয়েছিল? যারা যারা আওয়ামী লীগকে রাখার জন্য এই খারাপ একটা পরিকল্পনার মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, প্রত্যেকটা লোক জাতীয় বেঈমান। তার মধ্যে আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের সময় আমি 2 জন মানুষের নাম উল্লেখ করতে বাধ্য হয়েছি। তাদেরকে জাতি সিলেক্ট করেছিল। তারা কি করে হঠাৎ করে বোল্ড পাল্টাইয়া হেডাম দেখাইয়া, তারা একজন হলো আমাদের ইব্রাহিম সাহেব, জেনারেল ইব্রাহিম সাহেব, আরেকজনকে ব্যারিস্টার সাজান ওমর সাহেব। এদের কাছে জাতি কি আশা করে? আমাদের মুখে তারা চুনকালি মেখে দিছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। এরা অপরাধ জগতের বাসিন্দা হয়েছে, এদের সম্পদের হিসাব নেওয়া দরকার, এদের অবস্থান জানা দরকার। আমরা যদি, যেহেতু এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে এবং আমরা স্বাধীনতা পেয়েছি, আমার সৌভাগ্য প্রথম মুক্তিযুদ্ধে আমার বাবা শহীদ হয়েছিলেন, আমার 2 মামা শহীদ হয়েছিলেন। দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম। সারা বছর আমাকে পাইছেন আপনারা মাঠে পাইছেন, ভিডিও ফুটেজে পাচ্ছেন, আন্দোলন সংগ্রামে পেয়েছেন। সৌভাগ্য যে আমার মেয়ে, সেও নুরতাজারা ঐশী, সেও কিন্তু এই মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, যদিও তার দল জেনারেল ইব্রাহিম সাহেব বাংলাদেশ কল্যাণ পার্টি, কিন্তু সে দলের শৃঙ্খলা ভেঙে সে কিন্তু মাঠে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, যার পরিণতি তাকে মাত্র কয়েকদিন আগে তাকে বরখাস্ত করা হয়েছে তার দল থেকে। এই মুহূর্তে, এই অবস্থাতে সে ব্যাপারে নুরতাজা ঐশী আলাদাভাবে বলবে, এটা রাজনৈতিক ব্যাপার, সে আমার কোনো সংগঠনের কিনা। এখন আমরা অনেক কথা বলে ফেলছি। আমি দেশবাসীকে বলবো, আর ভাষানটেক প্রকল্পের এবং বাসিন্দাদের প্রতি আমার একটু আবেদন আছে। এটা একটু আমার ব্যক্তিগত, যেহেতু ওই প্রকল্পে আমার মা শুয়ে আছে। আমি যখন প্রকল্পটা বাস্তবায়ন করি তখন আমার মা মারা যান। আমি তখন মাকে ওখানেই আমার তৈরি করা প্রায় কবরস্থানে 1 একর জায়গার উপরে গণকবর, যেটাকে বলেন আপনার জেনারেল কবর, সেটা করা হয়েছে সবার জন্য, সেই বস্তিবাসীদের জন্যই কবর। সেই কবরে আমার মাকেও শোয়া আনা। কিছুদিন পরে আমার বড় ভাই যখন মারা যায়, কারণ প্রকল্প চলাকালীন সময় আমার এই বাচ্চাদেরকে নিয়ে আমি কিন্তু প্রজেক্টেই থাকতাম, এই গরিব মানুষের সাথে থাকতাম, তাদের জীবন সম্পর্কে আমার ধারণা আছে। বড় ভাইকে ওখানে ধারণ করেছিলাম। আমার দাবি ছিল, আমি সরকারের কাছে, আওয়ামী লীগ সরকারের কাছে আমি বহুবার চিঠি লিখেছি যে আমি যদি মারা যাই, কারণ আমার নানান কারণে এই তাদের জুলুম নির্যাতনে আমি কিন্তু অসুস্থ হয়ে পড়ছিলাম। আমি লিখিতভাবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভূমি মন্ত্রণালয়ের কাছে বলেছিলাম যে আমার কবরটা যেন ভাষান থেকে এই কবরস্থানে দেওয়া হয়, এটাকে নিয়ে যেন কোনো রাজনীতি করা না হয়। কিন্তু তারা কোনো, আমার এই আবেদনে একাধিকবার আবেদন করেছে, তারা কিন্তু সাড়া দেয়নি আওয়ামী লীগ সরকার। আপনারা ভূমি মন্ত্রণালয়ের ফাইল দেখুন, সেখানে আছে, এবং আমাদের এই কি বলে প্রধানমন্ত্রী কার্যালয়ের নথি দেখুন। তা আমি আমার এলাকাবাসী, ভাষানটেকের প্রকল্পের ভিতরে যারা থাকেন কিংবা বাইরে থাকেন, তাদের সবার জন্য আমার কয়েকটি পরামর্শ এবং আমার আবেদন, আপনারা যারা আমাকে ভালোবাসেন শুরু করে। 1 নম্বর হচ্ছে, আপনারা রাষ্ট্রীয় কোনো সম্পদ রাগ অভিমানের কারণে, দুঃখ দুর্দশার কারণে নষ্ট করবেন না, ধ্বংস করবেন না। রাষ্ট্রীয় সম্পদ